হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 23 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি আছে? 384 এবং 2187 দুইটি সংখ্যা। ক নম্বরে কি আছে? প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। খ নম্বর, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণ বর্গ না হয় তবে কোনো ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটির গ নম্বর, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এখন আমরা এই 23 নম্বর অঙ্কটি সমাধান করব। তেইশ ক, 23-এর ক কি আছে? প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। এখন এই প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে মানে এটাকে মৌলিক সংখ্যা দিয়ে এটাকে মৌলিক উৎপাদক বের করতে হবে। ঠিক আছে, মৌলিক উৎপাদক বের করে দেখতে হবে যে এটি পূর্ণ সংখ্যা কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটি লিখি। কত? 384। এখন এই 384কে আমার মৌলিক উৎপাদকের মৌলিক সংখ্যা দিয়ে একে মৌলিক উৎপাদক বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা এবং 2 দিয়ে প্রথম ভাগ করতে হবে এটাকে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, কারণ এই শেষে আছে কত? শেষে আছে 4 একটি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করি। কত আছে? প্রথম 2 দিয়ে যদি 3 এর ভাগ করি তাহলে 2 অক্ষে 2, তারপরে 1 থাকে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, অর্থাৎ 192। তারপরে এখানে আবার কত আছে? শেষে আছে 2, তার মানে এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তারপরে 5 মৌলিক সংখ্যা, এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাই প্রথম আমরা 2 দিয়ে চেষ্টা করছি। কত হয়েছে? 384কে 2 দিয়ে ভাগ করলে 192 এসেছে। এখন আবার আমরা 2 দিয়ে চেষ্টা করব, কারণ শেষে ডিজিটটি জোড় সংখ্যা আছে। ঠিক আছে, এখন যদি 2 দিয়ে আমরা চেষ্টা করি তাহলে কত আছে? প্রথম 19-এর ভিতরে কয়বার যায়? 9 দুগুণে 18, 9, 18, 12, 6 দুগুণে 12, 96। ঠিক আছে, 96। তারপরে আবার আমরা কি করব? এটাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যার প্রথমে আছে 2 দিয়ে আমরা চেষ্টা করব, কারণ কি শেষে 6 আছে। যদি শেষের যে ডিজিটটি বা শেষের যে সংখ্যাটি সেটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 96 অর্ধেক 48। ঠিক আছে, তারপরে আবার এখন কত আছে? 48। এবার আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায়। কত? 48, 24, 48, 48, অর্থাৎ 48-এর অর্ধেক 24। আবার 24 আছে। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 12, 12 আর 12 24, অর্থাৎ 12 দুগুণে 24। আচ্ছা, তারপরে আবার 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, অর্থাৎ 6 দুগুণে 12। এখানে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা হয় 3 দুগুণে 6। আচ্ছা, এখন এই 6কে আর ভাগ করা সম্ভব নয়। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি কি? লিখতে পারি, সুতরাং 384 ইকুয়াল টু 2 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তাই না? কি আছে? গুণ 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তারপরে 3। আচ্ছা, এখন আমরা এগুলো কি করব? জোড়া করব। ঠিক আছে, তো 2 গুণ 2
ঠিক আছে, একটা জোড়া হলো। তারপরে গুণ এই যে আবার 2 গুণ 2 আবার আর একটা জোড়া হলো গুণ, ঠিক আছে, 2 গুণ 2, ঠিক আছে, কত হলো 3 জোড়া, 3 গুণে 6, তারপরে একটা 2 থেকে যায় এবং আর একটা 3 থেকে যায়, ঠিক আছে, এই দুইটা কিন্তু জোড়া হয় নাই। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? এখন যেহেতু এটা জোড়া হয় নাই, সুতরাং সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, ঠিক আছে। যদি জোড়া হইতো 2 যদি আরেকটি 2 থাকতো এবং 3 যদি আরেকটি 3 থাকতো, ঠিক আছে, 3 আছে আরেকটি 3 থাকলে 3 এর জোড়া হতো, 2 এর জোড়া হতো, তাহলে কি হইতো? অবশ্যই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো। যেহেতু 2 একটি রয়ে গেছে এবং 3 একটি রয়ে গেছে, ঠিক আছে, অবশিষ্ট আছে, তাই সুতরাং এই 384 সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 গুণ 3 বা 6 জোড়াবিহীন, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে। যদি 2 আরেকটি থাকতো এবং 3 যদি আরেকটি থাকতো তাহলে অবশ্যই সংখ্যাটি পূর্ণবর্গ হইতো। যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর কি আছে? দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? আচ্ছা, খ নম্বর দ্বিতীয় সংখ্যাটি কি আছে? দ্বিতীয় সংখ্যাটি 2187 আছে। এখন এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই 2187 কে আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে, ঠিক আছে। তার মানে মৌলিক সংখ্যা দিয়ে একে ভাগ করে করে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে কত? 2187, ঠিক আছে, 2187। আচ্ছা, আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? শেষে কত আছে? 7। 7 তো জোড় সংখ্যা না, তাই না? সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কি করতে হবে আমাদের এই ক্ষেত্রে ক্যালকুলেটরের সহযোগিতা আমরা নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি ক্যালকুলেটরের সহযোগিতা নেই, কত আছে? 2187 ভাগ 3। আচ্ছা, হ্যাঁ, 3 দিয়ে যদি আমরা দেই তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে, ঠিক আছে, 729। আচ্ছা, তাহলে আমরা প্রথম 3 দিয়ে ভাগ দেব, কত আছে? 729 আসে। আচ্ছা, তারপরে আবার এটাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেবো। এখন যদি আমরা আবার 2 দিয়ে চেষ্টা করি, হবে না, কারণ শেষে আছে 9। 9 একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে কত দিয়ে দেবো? তাহলে আমরা আবার ক্যালকুলেটর সহযোগিতা নেই, ঠিক আছে। তাহলে ভাগ 3 দিয়ে আমরা চেষ্টা করব। 3 দিয়ে যদি দেই তাহলে কত আছে? হ্যাঁ, 3 দিয়ে ভাগ দিলে আমাদের দশমিক থাকে না, অর্থাৎ কত আছে? 243, ঠিক আছে। 3 দিয়ে ভাগ দিলে 243, ঠিক আছে। তারপরে আবার আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে শেষে আছে কত? 3, অর্থাৎ 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, ঠিক আছে, কারণ 2 দিয়ে ভাগ দিলে দশমিক চলে আসবে। আচ্ছা, এখন যদি আবার এটাকে ভাগ দেই 3 দিয়ে, তাহলে কত? 81, ঠিক আছে। তার মানে আবার 3 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 3 দিয়ে ভাগ দিলে কত আছে? 81,
ঠিক আছে, সরি 81। আচ্ছা, তারপরে কি করতে হবে, আবার আমাদের কত 3 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? আচ্ছা, আমরা দেখতেছি ক্যালকুলেটর সহযোগিতা নিয়ে ভাগ 3 কত আসে 27, ঠিক আছে 27 আসে, অর্থাৎ আবার 3 দিয়ে ভাগ দিতে হবে, 2 7 27, ঠিক আছে। এখন আমরা কি করব, আবার যদি 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে ভাগ দেই কত 3 নং কত 27, ঠিক আছে। আবার যদি এটাকে 3 দিয়ে ভাগ দেই, 3 3 কত 9, ঠিক আছে। এখন এই 3 কে আর ভাগ দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে সুতরাং কত 2187 ইকুয়াল টু 3 কয়টা 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি এটা জোড়া করি তাহলে 3 গুণ 3, ঠিক আছে, একটা জোড়া নিয়ে আসলাম, আবার এইটা 3 গুণ 3, ঠিক আছে, আবার গুণ, আচ্ছা 3 গুণ 3, 3 গুণ 3, ঠিক আছে, তারপরে গুণ 3, ঠিক আছে। আমাদের 3টা জোড়া হলো আর একটি 3 থেকে গেল। এখন আমরা কি লিখতে পারি, এখানে 3 জোড়াবিহীন, তাই না, 3 জোড়াবিহীন, সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি এখানে 3 জোড়াবিহীন, ঠিক আছে, 3 জোড়াবিহীন, সুতরাং 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এটার সাথে কি অঙ্কেতে কি আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তার মানে 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, 3 থেকে যায় না, এই 3 দিয়ে যদি এই সংখ্যাটিকে গুণ করি তাহলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তবে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে। লিখতে পারি 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এবং তখন সংখ্যাটি হবে কত, দেখো 2187 গুণ 3, ঠিক আছে। সুতরাং সমান কত আছে দেখো, আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারি, ঠিক আছে। 2187 কত গুণ 3, কত আছে 6561, ঠিক আছে, 6561। আচ্ছা, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এবং তখন সংখ্যাটি হবে কত হবে, এই যে 6561 হবে, ঠিক আছে। 3 দিয়ে এই সংখ্যাটি গুণ করলে 6561। এখন আমরা লিখতে পারি উত্তর, প্রতিটি ক্ষেত্রে কিন্তু উত্তর লিখতে হয়, ঠিক আছে, 6561। কতে উত্তর লিখবা, খতে উত্তর লিখবা, এবার প্রতিটি ক্ষেত্রে উত্তর লিখতে হবে। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর কি বলা আছে,
দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 2187। ঠিক আছে, এটা দ্বিতীয় সংখ্যাটি। এই দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ এটা যোগ করলে, তার মানে যোগের একটি নিয়ম, বিয়োগের একটি নিয়ম। ঠিক আছে, এখানে বলা আছে যোগ করলে, তার মানে যোগের নিয়মে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে প্রথম কি করতে হবে? এই সংখ্যাটিকে আগে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা বর্গমূল নির্ণয় করি 2 1 8 7 অর্থাৎ 2187, এটাকে আমাকে বর্গমূল নির্ণয় করতে কি করতে হয়? জোড়া টানতে হয়, শেষ থেকে জোড়া টানতে হয়, তাই না? অর্থাৎ 1 জোড়া 2 জোড়া, এখানে 2 জোড়া আছে, তারপরে এই দিকে একটি টান দিতে হবে। এই দিকে টান দিয়ে আমরা প্রথম জোড়া নিয়ে কাজ করব। আমরা জোড়া টানছি প্রথম ডান থেকে বামে। ঠিক আছে, 87 এক জোড়া, 21 এক জোড়া। ঠিক আছে, এখন আমাদের প্রথম 21 নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা জানি কি করতে হবে, এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যার বর্গ করলে এই 21 এর সমান হয় অথবা এর কাছাকাছি থাকে। আমরা জানি 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল 2 দ্বিগুণে 4, 3 এর বর্গমূল 3 3 9, 4 এর বর্গমূল 4 4 16, 5 এর বর্গমূল 5 5 25। তাহলে এখানে আছে কত? 21, অর্থাৎ বেশি হয়ে যায়। তাহলে আমরা প্রথম 4, ঠিক আছে, 4 4 16। আচ্ছা, এখন যদি বিয়োগ করি 6 আছে কত হলে 11 হবে, 5 হইলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে বামে 0 পড়ে না। তারপরে আমরা পরের জোড়াটি যদি কি কাটি 8 7 অর্থাৎ 587। তারপরে কি করতে হবে? এই দিকে একটি দাগ দিতে হবে, তাই না? আশা রাখি তোমরা পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখেছো তারা অবশ্যই বিষয়টি অবগত হয়েছো। ঠিক আছে, এই দিকে দাগ দিতে হবে যে কিভাবে আমাদের বর্গমূল নির্ণয় করতে হয়। এখন এখানে আছে 4, 4 এর দ্বিগুণ এখান থেকে আনতে হবে। ঠিক আছে, 4 এর দ্বিগুণ কত? 4 এর সাথে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 4 দ্বিগুণে 8। ঠিক আছে, এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে। ঠিক আছে, এই সংখ্যা যে এই পুরো সংখ্যাটি গুণ করে এর নিচে বসাইতে হবে। ঠিক আছে, হয়তো এটা সমান হবে অথবা এখানে যে সংখ্যাটি আছে এর সমান হবে অথবা এর কাছাকাছি থাকবে। এখন এখানে যদি আমরা 6 দেই, এখানে ওই অবশ্যই এখানেও 6 দিতে হবে। ঠিক আছে, নিয়ম অনুযায়ী। তারপরে এই 6 দিয়ে এখন 86 কে গুণ করতে হবে, অর্থাৎ 6 6 36 এর 6 হাতে আমার 3, 6 8 48 আর 3 48 49 50 51। ঠিক আছে, 51। আচ্ছা, এখন আমরা কি করব? গুণ বিয়োগ করব। ঠিক আছে, 6 আছে কত হলে 7 হবে, 1 হইলে হাতে আমার থাকে না। ঠিক আছে, 1 আছে কত হলে 8 হবে, 7 হইলে। ঠিক আছে, কত হইলে 71। এই 71 আমাদের অবশিষ্ট থেকে গেল। এখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি না যে সংখ্যাটি বর্গমূল নির্ণয় 71 ভাগশেষ আছে, তাই না? সেহেতু এই সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে 71 ভাগশেষ থাকে, 71 ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে, একই কথা, সমস্যা নেই, ভাগশেষ থাকে। সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ঠিক আছে, পূর্ণবর্গ নয়। আচ্ছা, পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সুতরাং
এখন আমি লিখতে পারি সুতরাং কত 2187 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যেহেতু আমরা যোগ করতে বলা হয়েছে, অঙ্কতে বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে, এখানে আমাদের মনে রাখতে হবে যোগের একটি নিয়ম, বিয়োগ থাকলে বিয়োগের অপরটি নিয়ম। যেহেতু এখানে যোগ করতে বলা হয়েছে, আমরা যোগের নিয়মে করব, ঠিক আছে। অর্থাৎ 2187 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং তখন এর বর্গমূল হবে, বর্গমূল হবে কত? এই যে বর্গমূল নির্ণয় করছি 46, এর সাথে 1 যোগ করতে হবে, ঠিক আছে, এত বা 47, ঠিক আছে। এখন 47 এর বর্গ কত? 47 গুণ 47, ঠিক আছে, 47 গুণ 47 ইকুয়াল টু 47 এর বর্গ 47 গুণ 47। এখন আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরের সহযোগিতায় আমাদের এই বর্গটি নির্ণয় করতে হবে। কত? 47 গুণ 47 কত আছে? 2209, ঠিক আছে। ঠিক আছে, 2209 আসে। আমরা বলা আছে কি কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্ণয় যোগফল। সুতরাং নির্ণয় যোগকৃত ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? এই 2209 বিয়োগ 2187, ঠিক আছে। বিয়োগ করলে কত আছে? 87 কত হবে? 2 হইলে হাতে আমার থাকে না। 8 আছে কত হইলে 10 হবে, 2 হইলে হাতে আমার 21, 22। এখন 22 শূন্য পড়ে না, ঠিক আছে, অর্থাৎ 22 হইল। এখন আমাদের উত্তর 22, ঠিক আছে। তার মানে এই 22 সংখ্যাটি যদি আমি যোগ করি, ঠিক আছে, তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছো।